সবাই স্লাইড দেখতে পাচ্ছ? রেসপন্স করো। স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি আজকের ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ঢাকা সিটি কলেজ। আজকের আলোচ্য অধ্যায় হলো কোষ বিভাজন, চ্যাপ্টার 2, এবং প্রধান টপিক গুলো হলো মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর শেষ 3টি ধাপ, আমরা বলতে পারি উপপর্যায়। আমরা গত ক্লাসে পড়েছি হলো প্রোফেজ 1 এর প্রথম 2টি উপপর্যায়। 1 নম্বর ছিল লেপ্টোটিন আর 2 নম্বর ছিল জাইগোটিন। আমরা আজকে 3 নম্বর থেকে শুরু করব। 3 নম্বর উপপর্যায় প্যাকেটিড, 4 হলো ডিপ্লোটিন, আর 5 নম্বর উপপর্যায় হলো ডায়াকাইনেসিস এবং মায়োসিসের গুরুত্ব। আজকের স্লাইড তৈরিতে ঢাকা সিটি কলেজ বিজ্ঞান বিভাগের সকল সহকর্মী যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বরাবরই আমরা যে সমস্ত লেখকের বই থেকে তথ্য নিয়ে থাকি তাদের বইয়ের নামগুলো দেওয়া হলো। আমরা চলে যাব আমাদের টপিকসে। আমাদের টপিকস হলো আজকে মায়োসিস 1 প্রোফেজ 1 এর 3 নম্বর উপপর্যায়, যার নাম হলো প্যাকাইটিন। তো গ্রিক প্যাকেজ মানে হলো থিক বা মোটা বা পুরু, এবং টিন মানে হলো থ্রেড বা সুতা, তাহলে পুরু সুতা। এই উপপর্যায়ে কি বৈশিষ্ট্যগুলো রয়েছে? ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলোকে আরো খাটো ও মোটা দেখা যায়। এই উপপর্যায়ে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে 2টি ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়, এবং প্রতিটি বাইভ্যালেন্টে 2টি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলে। প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমের 2টি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। উল্লেখ্য, একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার, এবং একই জোড়ার 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে পরস্পর নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। তাহলে আমরা এখানে কি বলতেছি? প্রথমে আমরা বললাম যে ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো আরো খাটো এবং মোটা হবে। আর এখানে আমরা গত যে ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা জাইগোটিনে দেখেছিলাম যে একটা বায়োভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম ছিল? কারো মনে থাকলে একটু রেসপন্স করো। গত ক্লাসে পড়ানো হয়েছিল যে একটা বায়োভ্যালেন্ট সমান কয়টা ক্রোমোজোম ছিল? স্যার দুইটা। আর এখানেও আমরা দেখবো ক্রোমোজোম এখানে কিন্তু 2টাই আছে, কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম এখানে কি হয়েছে? সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের যে বাহুগুলো ছিল সেই বাহুগুলো 2 ভাগে ভাগ হয়েছে, এবং 2 ভাগে ভাগ হয়ে 2টি ক্রোমাটিড তৈরি করেছে। 2 ভাগে ভাগ হয়ে 2টি ক্রোমাটিড তৈরি করেছে। তাহলে একটা ক্রোমোজোম যদি 2টা ক্রোমাটিড হয়, তাহলে একটা বায়োভ্যালেন্টে যেহেতু 2টা ক্রোমোজোম ছিল, তাহলে 4টে ক্রোমাটিড হবে। এই কারণে আমরা বলবো একটা বায়োভ্যালেন্টে 4টে ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার থাকবে 2টা। এবং এখানে আরো বলা হচ্ছে যে 4টা ক্রোমাটিডকে একত্রে আমরা বলবো টেট্রাড। তাহলে আমরা বলতে পারি একটা বায়োভ্যালেন্ট সমান 2টা ক্রোমোজোম অথবা 4টা ক্রোমাটিড। আর আরো বলবো আমরা যে একই ক্রোমোজোমের একটা বায়োভ্যালেন্টে যদি একই ক্রোমোজোম হয়, একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলবো সিস্টার। যেমন এখানে কালো ক্রোমোজোম আছে, কালো ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার। আবার এখানে এটা ধরে নাও এটা পিতা থেকে আসছে, আর যেটা গোলাপি ক্রোমোজোম সেটা হলো মাথা থেকে আসছে। তাহলে এই মাথার এই ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি, এই 2টা গোলাপি ক্রোমাটিড হলো সিস্টার। কিন্তু এখানে এক জোড়া ক্রোমোজোম আছে, তাহলে এক জোড়া ক্রোমোজোমের 2টি ভিন্ন ক্রোমাটিড, তাহলে কালো একটা ক্রোমাটিড এবং গোলাপি একটি ক্রোমাটিড, এই 2টা ভিন্ন ক্রোমাটিড দ্বয়কে আমরা একত্রে নন সিস্টার ক্রোমাটিড বলবো। তাহলে কি আমরা এই জিনিসগুলো বুঝলাম?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আরো যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, যে এখানে আমরা দেখছি যে দুটি নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে হ্যাঁ একটা কিন্তু এক্স আকৃতির গঠন আমরা দেখতে পাচ্ছি। এই এক্স আকৃতির গঠনটাকে আমরা বলবো কায়াজমা। এক্স আকৃতির গঠনকে আমরা বলবো কায়াজমা, এবং এই কায়াজমা নামক স্থানেই পরে ক্রসিং ওভার হয়ে থাকে। কায়াজমা নামক স্থানে পরে ক্রসিং ওভার হয়ে থাকে। আমরা এখানে আরো দেখব নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা সুস্পষ্ট রয়েছে। আমরা পরবর্তী বৈশিষ্ট্যগুলোতে যাই। তাহলে আমরা এখানে কি বললাম, এই উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে। তাহলে আমরা যে স্থানটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একই স্থান, কালো ক্রোমাটিডের ঠিক একই স্থান, আবার এখানে গোলাপি যেটা আছে সেটা একই স্থানেই কিন্তু ভেঙে যায়, পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে। এর ফলে ওই জোড়ার স্থানে ইংরেজি এক্স আকৃতির মতো একটি অবস্থা বা গঠন দেখা যায়। দুইটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির জোড়া স্থলকে এক বচনে কাজমা বলে, আর বহু বচনে কাজমাটা। আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা হয়। নন সিস্টার ক্রোমাটিডের সংশ্লিষ্ট বাহুদ্বয় খুবই খাটো হলে তাতে কাজমা একেবারে উৎপন্ন নাও হতে পারে। যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য বেশি হয়, সেই ক্ষেত্রে কোনো কোনো বায়োভ্যালেন্টে একাধিক কাজমাটাও গঠিত হতে পারে। কাজমাটা গঠনের ফলে যে ক্রসিং ওভার ঘটে তাতে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন সাধিত হয়। এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে আমরা বাম দিকে যে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোম দুটার বাহুগুলো কিন্তু লম্বা। তাহলে ক্রোমোজোমের বাহু যদি লম্বা হয় বা ক্রোমাটিড বাহু যদি লম্বা হয়, তাহলে কি হবে, এক বা একাধিক স্থানে কাজমা সৃষ্টি হতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এখানে উপরে একটা কাজমা এবং নিচে একটা কাজমা। যেহেতু বাহুগুলো বড়, এর চেয়ে যদি আরো বেশি হতো, এর চেয়ে যদি আরো বেশি লম্বা হতো, তাহলে আরো বেশি কাজমা সৃষ্টি হতে পারত। আর ডান দিকে আমরা যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এখানে শুধু আমরা নিচের দিকে একটা কাজমা দেখতে পাচ্ছি এবং উপরের অংশে কিন্তু কাজমা নাই, যেহেতু উপরের বাহুগুলো ছোট। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে যেহেতু বাম দিকের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, এখানে উপরে একটা কাজমা এবং নিচে একটা কাজমা, এই এই জন্য মাঝখানে একটা কিন্তু গহ্বর তৈরি হয়েছে। এই গহ্বরটার নাম হবে লুপ। ঠিক আছে? তো এই লুপ যদি একটা বাইভ্যালেন্ট ক্রোমোজোমে দুইটা জায়গায় কাজমা থাকে, তাহলে এরকম লুপ দেখা যাবে। যদি তিনটা বা চারটা কাজমা হতো, তাহলে কয়টা লুপ হইতো? চারটা কাজমা হলে দুইটা ও তিনটা যথাক্রমে। হ্যাঁ, ঠিক আছে। চারটে হলে তিনটা। ইয়েস, চারটা হলো তিনটা, তিনটা হলে দুইটা, এরকম। আচ্ছা, তাহলে আমরা প্যাকেটিন যেটা বললাম, প্যাকেটিনে কারো কোনো সমস্যা আছে? প্যাকেটিনটা কিন্তু প্রোফেজ একের মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপপর্যায়, ওখানে সবচেয়ে বেশি কার্যক্রম ঘটে। আমরা এবার যাব প্রোফেজ এক এর 4 নম্বর উপপর্যায় ডিপ্লোটিন। হ্যাঁ, প্রোফেজ একের 4 নম্বর উপপর্যায় ডিপ্লোটিন। আচ্ছা, এখানে আমরা কি বলবো, যে ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোম গুলো এই উপপর্যায়ে আরো খাটো এবং মোটা হতে থাকে, আরো খাটো এবং মোটা হতে থাকে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। তাহলে এই উপপর্যায় থেকে বাইভ্যালেন্টের যে দুটো ক্রোমোজোম আছে, এই দুটো ক্রোমোজোমের বিকর্ষণ শুরু হবে। এবং বিকর্ষণটা কোথা থেকে শুরু হবে? অবশ্যই সেন্ট্রোমিয়ার থেকে। সেন্টিমিটার থেকে বিকর্ষণ শুরু হয়ে এই বিকর্ষণ চলে যাবে বাহু পর্যন্ত। এর বিপরীত দিকে যেহেতু বিকর্ষণ হয়, এই জন্য এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কাজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। যেহেতু এই কাজমা নামক স্থানে সংযোগ রয়েছে, হ্যাঁ, বিকর্ষণ হচ্ছে ঠিকই, কিন্তু সংযোগ স্থলে যায় একটু বাধা পাবে। এই জন্য সংযোগ স্থল বা কাজমা নামক স্থানটা, সেটাও আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যাবে। এই বিকর্ষণ একই সঙ্গে কয়েকটি স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়।
বিকর্ষণের ফলে দুটি কাজমটের মধ্যবর্তী অংশে লুপ গঠিত হয়, যেটা আমরা একটু আগে বলেছিলাম মেটাফেজে বলছিলাম, প্যাকেটিনে বলেছিলাম। তাহলে আমরা এখানে লুপ দেখতে পাবো। কাজমটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে, এই ঘটনাকে প্রান্তীয়করণ বলা হয়। যেহেতু সেন্ট্রোমিয়ারের মাঝখানে প্রবল বিকর্ষণ শুরু হয়, এই জন্য বাহু বা কাজমার দিকে এই বিকর্ষণটা সরে যেতে থাকে এবং এই সরে যাওয়াকে কাজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে আমরা বলবো প্রান্তীয়করণ। এখন আমরা শেষ বৈশিষ্ট্য দেখব যে দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি 90 ডিগ্রি কোণে অবস্থান করে এবং একটি মাত্র কাজমা থাকলে 180 ডিগ্রি হতে পারে। আমরা বাম দিকের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা কাজমা, নিচে একটা কাজমা, মাঝখানে যদি হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ ঘটে, সর্বোচ্চ যদি বিকর্ষণ হয়, তাহলে এই লুপটা চতুর্ভুজ বা চারকোণার মতো হবে। তাহলে চতুর্ভুজ বা চারকোণার মতো হলে প্রত্যেকটা কোণ তখন সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। হ্যাঁ, উপরে 90 ডিগ্রি, নিচে মাঝখানে দুটো 90 ডিগ্রি, আবার নিচের অংশ 90 ডিগ্রি। আর ডান দিকের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোমটা আছে, এখানে নিচের দিকে যেহেতু একটা জায়গায় কাজমা আছে, উপরে যেহেতু কাজমা নাই, তাহলে এদের মধ্যে যদি বিকর্ষণ শুরু হয়, হ্যাঁ, উপরের দিকে তো আটকাবে না, উপরে যেহেতু ফাঁকা, কিন্তু নিচের যে সংযোগস্থল বা কাজমা আছে, এখানে কিন্তু ক্রোমোজোম মানে বাধাপ্রাপ্ত হবে, যেহেতু সংযোগ আছে। যার ফলে বাম দিক এবং ডান দিক থেকে যদি এদের বিকর্ষণ শুরু হয়, তাহলে এটা একটা সরলরেখার মতো দেখাবে এবং এর ফলে এখানে যে কোণ সৃষ্টি হবে, উপরে 180 ডিগ্রি এবং নিচে 180 ডিগ্রি হবে। তাহলে প্লাজমা যদি 2 বা ততোধিক হয়, তাহলে হবে 90 ডিগ্রি, আর যদি প্লাজমা একটা স্থানে হয়, তাহলে হবে 180 ডিগ্রি। ডিপ্লোডেনের সব বৈশিষ্ট্য তোমরা বুঝলা? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো মায়োসিস 1, প্রোফেজ 1, উপপর্যায় 5, এর নাম হলো ডায়াকাইনেসিস। গ্রিক ডায়া মানে অ্যাক্রস বা অপর পাশে, বিপরীত দিকে, কাইনেসিস মানে সমাবেশ বা চলন। তাহলে এখানে কি হবে, এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলো আরো খর্বাকৃতির ও মোটা হয়ে থাকে। প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন সেগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। হ্যাঁ, এই যে বাইভ্যালেন্টে যে ক্রোমাটিড গুলো আছে, ক্রোমোজোমের ক্রোমাটিড, এরপরে ম্যাট্রিক্স বা ধাত্র জমা হয়, যার ফলে এদের যে ক্রোমাটিডে বিভক্ত আছে এটা বোঝা যাবে না। এ সময় বায়োভ্যালেন্টের নিউক্লিয়াস, এই যে আমরা যে বায়োভ্যালেন্ট যে দুটো দেখতে পাচ্ছি, এরা এর আগের উপপর্যায়গুলোতে কেন্দ্রের দিকে থাকে, বায়োভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থলের দিকে থাকে। কিন্তু আমরা এই উপপর্যায়ে দেখব যে বায়োভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে সরে এসে পরিধির দিকে চলে আসে। নিউক্লিওলাস এই উপপর্যায়ের শেষের দিকে অদৃশ্য হয়ে যাবে এবং নিউক্লিয়ার যে পর্দা আছে বা এনভেলপ আছে, সেটাও নষ্ট হয়ে যাবে বা অবলুপ্তি ঘটবে। আর প্রাণীকোষ যদি হয়, তাহলে প্রাণীকোষের ক্ষেত্রে এই উপপর্যায়ের শেষ দিকে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়। হ্যাঁ, যে সেন্ট্রিওল গুলো আছে, সেই সেন্ট্রিওল গুলো মেরুতে পৌঁছে যায়। যেহেতু আমরা প্রাণীকোষ করতেছি না, আমরা ইচ্ছা করলে শেষের বৈশিষ্ট্যটা বাদ দিতে পারি। তো আমরা উপরে উপরে যে 4টে বৈশিষ্ট্য আছে, সেটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এখানে কি কি বললাম, এখানে আমরা বলবো যে ক্রোমোজোম গুলো আরো খাটো এবং মোটা হয়, প্রান্তীয়করণ চলতে থাকে, আর ক্রোমোজোমের উপরে ম্যাট্রিক্স বা ধাত্র জমা হয়, যার ফলে ক্রোমাটিডে যে বিভক্ত আছে ক্রোমোজোম গুলো, সেটা বোঝা যাবে না। আর বায়োভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াস থেকে সরে আসবে হলো নিউক্লিয়াসের পরিধির দিকে। এই পর্যায়ের শেষ দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার পর্দাও বিলুপ্তি ঘটে। তাহলে ডিপ্লোডেনে ডায়াগনোসিসে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা যে এই যে মায়োসিস 1, প্রোফেজ 1, 5টা যে ভূপর্যায় পড়লাম, ঠিক আছে, আগের দিন 2টা পড়েছি আর আজকে বললাম আমরা 3টা। এখন আমরা লেপ্টোটিন থেকে একটু আবার রিভিশনে আসবো, লেপ্টোটিন থেকে। তাহলে লেপ্টোটিনের বৈশিষ্ট্য
যে কেউ একজন বলো। বেশি সব বৈশিষ্ট্য যে মনে আছে তা না, দুইটা বা তিনটা করে বৈশিষ্ট্য বলো, যে পারবা তিনটা করে বৈশিষ্ট্য বলো লেপটোটিনের। আমরা জাস্ট গত ক্লাসের দুইটা উপপর্যায় এবং আজকে তিনটা উপপর্যায় আবার রিভিশন দিব। হ্যাঁ, এটা জিনিসগুলো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে অত সহজ না। তাহলে লেপটোটিনের বৈশিষ্ট্য কে বলতে চাও, একটু সাহস করে বলো। স্যার আমি বলি। বলো, নামটা বলো, নাম রোল বলে শুরু করো। স্যার নূরে নাজাত। আর রোল? রোল 266। 66। আচ্ছা, বলো। স্যার এই পর্যায়ে ক্রোমোজোমে জল বিয়োজন ঘটতে থাকে হ্যাঁ, এবং ক্রোমোজোম গুলো আবার পুনরায় মোটা রঞ্জিত আকার ধারণ করে এবং আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয় হ্যাঁ, এবং তারপর? এই এই পর্যায়ে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়। হ্যাঁ, ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ার লাগা থাকবে। হ্যাঁ, ক্রোমোমিয়ার গুলো অবিভক্ত এবং দীর্ঘ হয় হ্যাঁ, তারপরে? এবং এই পর্যায়ে প্রাণী কোষে ক্রোমোজোম গুলো নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে এসে একটি জড় আকার ধারণ করে, একে বুফে বলে এবং আচ্ছা, প্রাণী ওইটা কোষে শেষে ক্রোমোজোমের পোলারাইজ। শেষের যে বৈশিষ্ট্যটা বললে ওটা না বললেও চলে, তবে এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল, যেমন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সুস্পষ্ট থাকে। জি স্যার। হ্যাঁ, এটা বলতে পারো, ওটার চাইতে এই বৈশিষ্ট্যটা বেশি ইম্পর্টেন্ট। আর বুফে ওটা মনে করো সব বলে দেওয়ার পরে যদি সময় থাকে তখন তুমি দিবে। আচ্ছা, জি স্যার। লেপটোটিন, থ্যাংক ইউ নূরে নাজাত। এবার 2 নম্বর ছিল জাইগোটিন। জাইগোটিন আরেকজন বলো, নূরে নাজাত পারবা, কিন্তু আরেকজন বলো। স্যার আমি বলি। হ্যাঁ, নাম বলো, রোল বলো। স্যার নুসরাত জাহান, রোল 267। আচ্ছা, 66 67 না, আচ্ছা বলো। স্যার হচ্ছে জাইগোটিন পর্যায়ে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের আর ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় হ্যাঁ, এখানে। তারপর হচ্ছে ক্রোমোজোমের মধ্যে আকর্ষণের কারণ হচ্ছে এই জোড়া সৃষ্টি হয়। ইয়েস। তারপর স্যার হচ্ছে সেন্ট্রোমিয়ার মাধ্যমে ক্রোমোজোম গুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ পর্যায়েও না না, বিভক্ত হবে নিউক্লিওলাস না। ও এখানে যে বৈশিষ্ট্যটা হলো এটা হয় না। এখানে কি হবে, যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণ প্রবল হয়। আকর্ষণ শুরু হবে সেন্ট্রোমিয়ার বরাবর এবং পরে বাহু পর্যন্ত বিস্তৃত হয়। এবার কি করবে, হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় জোড় বাঁধবে। হ্যাঁ, এবার বলো। জোড়া সৃষ্টি করবে। হ্যাঁ, জোড়া সৃষ্টির তা প্রক্রিয়ার নাম কি? প্রতিটি জোড়াকে হচ্ছে বাইভ্যালেন্ট হুম। প্রতিটি জোড়াকে বাইভ্যালেন্ট বলে। তারপর হচ্ছে এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপের লক্ষ্য করা যায়। হ্যাঁ, আর ওই যে জোড়া সৃষ্টির প্রক্রিয়াটার নাম? বাইভ্যালেন্ট না, সিনাপসিস। 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 গুড, সিনাপসিস। আর আরো কি হবে, হোমোলোগাস ক্রোমোজোমের গায়ে কি দানা লেগে থাকবে? কিসের? হোমোলোগাস ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার। ইয়েস, ক্রোমোমিয়ার দানা লেগে থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আরেকজন বলো। আজকে যেটা পড়ালাম প্যাকেটিং। প্যাকেটিং আজকে পড়াইছি, প্যাকেটিংটা একটু সাহস করে বলো। কায়াজমা তৈরি হয়, আচ্ছা ক্রসিং ওভার হয়, আচ্ছা, হ্যাঁ ট্যাপ ঘটে। হ্যাঁ, একটু মনে করো যে তুমি একটু সুন্দর করে বলো। তুমি মনে করো যে তোমাকে মাছ দিয়েও দেওয়া হয়েছে, ভাত দিয়ে গোস্ত দেওয়া হয়েছে, তুমি গোস্ত মাছ একসাথে খেয়ে নিচ্ছ। আর আসলে একটা বলার একটা সিস্টেম আছে না, একটু ভালো করে বলো। স্যার আমি বলি। হ্যাঁ, বলো। এই পর্যায়ে ক্রমাগত সংকোচনের কারণে ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা আকার ধারণ করে। হ্যাঁ, তারপর? তারপর আহ, আহ, এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়। তো হুম, বিভক্ত হওয়ার কারণে প্রতিটি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড উৎপন্ন হয় হুম, এবং এই অবস্থাকে টেট্রাড বলে। হুম। এবং তারপর একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের ভিতর আকর্ষণ শুরু হয়, একে সিস্টার ক্রোমাটিড বলে। না না না, এবং এটা হয়নি, একই এটা হয় জোড়ার না। ভিন্ন এটা হয় না, এটা বলতে হবে একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়। দুটি হ্যাঁ, ক্রোমাটিড। এটাকে বলো সিস্টার ক্রোমাটিড। আকর্ষণ না, এই দুইটা জি ক্রোমাটিডকে স্যার। বলো সিস্টার। আর এবার বলো। সরি স্যার। আর একই জোড়ার ভিন্ন দুটি ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে যে
ক্রোমাটিডের মধ্যে ক্রোমাটিড 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 কি? একই ক্রোমোজোমের দুইটি ভিন্ন ক্রোমোজোমের, যেহেতু একটা বায়োভ্যালেন্ট, একটা বায়োভ্যালেন্টের দুটো ভিন্ন ক্রোমোজোম আছে না? হ্যাঁ, তাহলে একটি জি স্যার। বায়োভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম আছে বা একই জোড়া দুইটা ক্রোমোজোমের যে ভিন্ন ক্রোমাটিড আছে, সেই ভিন্ন ক্রোমাটিড দ্বয়কে আমরা বলবো নন সিস্টার। নন সিস্টার ক্রোমাটিড বলে। তারপরে আর আর কোনো এবং এই নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে এসে ভেঙে যায় এবং হ্যাঁ একটি অন্যটির সাথে ইংরেজি অক্ষর এক্স আকৃতির অবস্থা সৃষ্টি করে হুম, এবং এই অবস্থাকে কায়াজমা বলে। হ্যাঁ তারপরে এবং এই কায়াজমার কারণে একে অন্যের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, একে হ্যাঁ ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার বলে। আর ক্রসিং ওভার বলে। আর ক্রসিং ওভারের কারণে জিনের পরিবর্তন হয়, যেটা বংশগতির পরিবর্তন সাধিত হয়। ওটা এখানে দেওয়া দরকার নাই, কারণ ওটা হলো ক্রসিং ওভারের গুরুত্বের মধ্যে পড়ে যায়। আচ্ছা আর স্যার। আর আমরা বলবো কি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এই ভূগোলটাও দেখা যায়। থ্যাংক ইউ। তোমার নাম রোল বলো। নূরে আজাদ। ও নূরের নাচাতে আবার বলে ফেলেছো, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আসো, ডিপ্লোডিন কে বলবা বলো। ডিপ্লোডিন বলাটা শুরু করো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বংশগতির পরিবর্তন হয় ক্রসিং ওভারের কারণে? বংশ গতি না, মনে করো যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। স্যার এটা তো বংশগতির পরিবর্তন না মনে হয়। বংশগতির পরিবর্তন বলা যায় না, বংশগত বৈশিষ্ট্যের পরিবর্তন হতে পারে, বংশগতির পরিবর্তন না। মনে করো যে পিতার ক্রোমোজোমের কিছু অংশ মাতার ক্রোমোজোমে গেল, আবার মাতার ক্রোমোজোমের কিছু অংশ তোমার পিতার ক্রোমোজোমে আসলো, যার মধ্যে দেখা গেল যে ক্রোমোজোম গুলো তো মায়ের মানে মাতৃ ক্রোমোজোমের মতো আর থাকলো না। হ্যাঁ, সেই ক্রোমোজোম গুলোতে কিছুটা চেঞ্জ চলে আসলো, ঠিক আছে? এই কারণে দেখা গেল যে কিছু বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর আর কারো বলো, এবারে 4 নম্বর যে পর্যায়ে বললাম ডিপ্লোটিন, এটা সম্পর্কে কেউ বলো। নতুন একজন কেউ উদয় হও। ডিপ্লোটিনে খাটো হয়। হ্যাঁ, ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা হয়, তারপরে বিকর্ষণ শুরু হয়ে যায়। বিকর্ষণ শুরু হয়। বাইভেলেন গুলোর সেন্ট্রোমিয়ার থেকে স্থানে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, যে কেউ একজন বলো, দুজন একসাথে বলো না। প্রথমে যে বলা শুরু করেছিল সে বলো। স্যার বিকর্ষণের ফলে দুইটা কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপ সৃষ্টি হয়। আচ্ছা হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এই বিকর্ষণ শুরু হয় কার মধ্যে? স্যার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে বিকর্ষণ শুরু হয়, আর বিকর্ষণটা শুরু হবে সেন্ট্রোমিয়ার থেকে, আর এটা আস্তে আস্তে বিস্তৃত হবে বাহুর দিকে, এবং বাহুর দিকে কি আছে? বাহুর দিকে আছে প্লাজমা। হ্যাঁ, এরপরে বলো। স্যার এই কায়াজমা হচ্ছে প্রান্তের দিকে সরে যায়, এই প্রক্রিয়াকে প্রান্তীয় গঠন বলে। হ্যাঁ, তারপরে তারপর স্যার লুপ, স্যার লুপ হচ্ছে 90 ডিগ্রিও হতে পারে, আবার 180 না ডিগ্রিও না হতে না, পারে। লুপ যদি 90 ডিগ্রি না, লুপ 90 ডিগ্রি না। এই বৈশিষ্ট্যটা এরকম যে বাহুগুলো পর্যায়ক্রমে আবর্তন হওয়ার ফলে এখানে যে লুপ তৈরি হয়েছে, এখানে সর্বোচ্চ বিকর্ষণ 2টা সেন্টিমিটার যদি আমার সর্বোচ্চ বিকর্ষণ হয়, তাহলে ভিতরে যে লুপটা হয়ে যাবে, সেই লুপটার প্রত্যেকটা কোণ, লুপের 90 ডিগ্রি প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। লুপটা তো 360 ডিগ্রি আছে, লুপ 360 ডিগ্রি আছে, কিন্তু লুপের মধ্যে যে কোণ, সেন্টিমিটারের এখানে একটা কোণ, আরেক সেন্টিমিটার এখানে একটা কোণ, উপরে যে কায়াজমা আছে ওখানে একটা কোণ, নিচে যে কায়াজমা আছে ওখানে একটা কোণ, এই কোণগুলো হয়ে যাবে 90 ডিগ্রি। এবার বুঝতে পেরেছো? লুপ কিন্তু 90 ডিগ্রি। জি স্যার। চারটা লুপের 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, চারটা 90 ডিগ্রি হলে 360 ডিগ্রি হয়ে যায়। 360। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আছে সেটা বলো। 180 একটা ডিগ্রি। হচ্ছে যদি, হ্যাঁ, যদি একটা মাত্র কায়াজমা থাকে তাহলে হচ্ছে সর্বোচ্চ লুপের কোণ হবে 180 না, ডিগ্রি। লুপ হবে না, এখানে লুপ হবে না। তাহলে যদি আরেকটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে, সেখানে যদি সর্বোচ্চ বিকর্ষণ হয় এবং কায়াজমা যদি এক জায়গায় থাকে, উপরে যদি না থাকে, তাহলে এখানে যদি সর্বোচ্চ বিকর্ষণ হওয়ার ফলে এটা একটা সরলরেখা দেখাবে। হ্যাঁ, এই জি বাম স্যার। দিকের ক্রোমোজোমটা সমান হয়ে যাবে, ডান দিকের ক্রোমোজোমটা সমান হয়ে যাবে।
যার ফলে সমান আটকে থাকবে বিপরীত কোথায়? আটকে থাকবে হলো কাজমা নামক স্থানে। তাহলে কাজ। এখন ওই সরলরেখার উপরে যদি উপরের দিকে একটা কোণ আঁকি 180 ডিগ্রি, ওই সরলরেখার নিচে যদি একটা কোণ আঁকি 180 ডিগ্রি। বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে আচ্ছা ডায়াকাইনেসিস। হ্যাঁ, এবার ডায়াগনোসিস হবে। ডায়াগনোসিস সম্পর্কে বলো। স্যার এই পর্যায়ে ক্রোমোজোম গুলো আরো খাটো এবং খর্বাকৃতি হতে থাকে, প্রান্তীয়করণ চলতে থাকে, ভাইব্রেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে ক্রোমাটিড বিভক্ত দেখা যায় না। হ্যাঁ, ভাইব্রেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যেতে থাকে, চলে যেতে থাকে। নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় হ্যাঁ, এবং নিউক্লিয়ার এনভেলপ অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আর প্রাণীকোষ যদি হয় তাহলে কি হবে? সেন্ট্রিওল। সেন্ট্রোমিয়ার মেরুতে পৌঁছায়। সেন্ট্রোমিয়ার না, সেন্ট্রিওল। সেন্ট্রিওল। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সবাই যারা বলেছো, লাস্টে যে বলে তার রোল নামটা বলো দেখি। স্যার পূজা বণিক। পূজা বণিক। আচ্ছা, হ্যাঁ। তো ঠিক আছে, যে নামগুলো আমরা প্রায় শুনি তারাই আসলে সাহস করে বলতেছে, নতুন করে আর কেউ আসতেছে না। হ্যাঁ, নতুন করে আসলে আরো ক্লাসটা মজাদার হতো। তো সবাইকে উৎসাহ দিবা যে তারাও যেন ভালো করে এরকম পারফর্ম করে। হ্যাঁ, তাহলে ক্লাসটা ভালো লাগবে, সবারই ভালো লাগবে। যারা এখন বলতেছে না তারা মনে করছে যে আমি ভুলভাল বলি। এখানে তো ভুলভাল বলার কেউ নাই, কারণ এখানে একমাত্র আল্লাহ আর আমি দেখতেছি, তাই না? আর তোমাদের সহপাঠীরা দেখছে, তো এদের মধ্যে তো আর কোনো সমস্যা নাই। পরীক্ষার সময় ভুলভাল হলে তখন তো তোমরা সেই এখন যারা বলতেছো তারা নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে না আমরা পারছি। আর যারা বলতেছো না এখনো কনফিডেন্স গ্রো করবে না। হ্যাঁ, এই ভুলটা ভুলই থেকে যাবে। আচ্ছা, আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হলো মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। জনন কোষ উৎপাদন। মায়োসিসের ফলে জনন কোষ সৃষ্টি, জনন কোষকে আমরা গ্যামেটও বলতে পারি, জনন কোষ সৃষ্টি হয়। তাই যৌন জননশীল জীবে মায়োসিস না ঘটলে বংশবৃদ্ধি সম্ভব নয়। ঠিক আছে? যেমন আমরা মানুষ হলো ডিপ্লয়েড জীব। তাই মানুষ যখন বয়ঃসন্ধিকালীন সময়টা অতিক্রম করে তখন কিন্তু তারা জনন কোষ সৃষ্টি করে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই জন্য বলছি যে জনন কোষ উৎপাদনে মায়োসিস গুরুত্বপূর্ণ। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার প্রক্রিয়াটি মায়োসিসের কারণে সম্ভব হচ্ছে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এবং ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মায়োসিস না ঘটলে পিতা মাতা হতে সন্তান সন্ততিতে ক্রমাগতভাবে পুরুষানুক্রমে ক্রোমোজোম সংখ্যা 2 গুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ এভাবে বৃদ্ধিতে জীবজগতের আমূল পরিবর্তন ঘটে যেতে পারত। আচ্ছা, এই বস্তুটা একটু বোঝার আছে। যেমন আমরা যারা মানুষই ধরি, মানুষ যারা পুরুষ তাদের যেটা জনন মাতৃকোষ সেটা ছিল ডিপ্লয়েড। আর যারা স্ত্রী তাদেরও জনন মাতৃকোষ ছিল ডিপ্লয়েড, মানে দুইটা করে ক্রোমোজোম সেট ছিল। তাহলে পুরুষ মাতৃকোষেও 2টা ক্রোমোজোম সেট, আবার স্ত্রী মাতৃকোষেও 2টি ক্রোমোজোম সেট। এখন যদি মায়োসিস না ঘটতো, মানে পুরুষের মাতৃকোষে মায়োসিস ঘটে যার ফলে শুক্রাণু হয় এবং সেই শুক্রাণুতে ক্রোমোজোম সেট দ্বারাই হলো একটা বা এন। স্ত্রীর মাতৃকোষেও ঠিক একই রকম মায়োসিস ঘটার ফলে এন হয়। এখন এন না হয়ে যদি 2n হইতো, মানে 2টা সেটই থাকতো। মায়োসিসের ফলে যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হইতো মাতৃকোষ থেকে অপত্য কোষে, তাহলে কি দাঁড়াইতো? তাহলে মাতৃকোষে যেহেতু 2টা, তাহলে অপত্য কোষে তাহলে 2টা হইতো। আর যেটা পুরুষের মাতৃকোষ তারও ক্রোমোজোম 2টা সেট রয়েছে এবং অপত্য কোষ বা ডিম্বাণুতেও 2টা। তখন শুক্রাণুতে 2টা এবং ডিম্বাণুতে 2টা সেট ক্রোমোজোম ছিল, যার ফলে জাইগোট হয়ে যেত কত? 4। এভাবে 4 সেট ক্রোমোজোম। হ্যাঁ, এভাবে পরবর্তী তারা যখন আবার প্রজননে অংশ নিত তখন তাদের যখন ইগুলো হইতো, মানে জাইগোট হতো, তখন কি হয়ে যেত? 8। হ্যাঁ, এইভাবে মনে করো বাড়তে থাকতো। আর যেহেতু আমাদের এখন মাসিস ঘটতেছে, মাসিস ঘটার কারণে আমরা জীব হলাম ডিপ্লয়েড, পুরুষই বলো বা স্ত্রী বলো, আমরা জীব হলাম ডিপ্লয়েড। কিন্তু আমরা যখন জনন কোষ তৈরি করছি তখন মাসিসের ফলে ক্রোমোজোম সেট হয়ে যাচ্ছে বা ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে অর্ধেক। আমাদের আগে ছিল 2 সেট, আর যখন মাসিস হচ্ছে তখন শুক্রাণু হোক বা ডিম্বাণু হোক 1 সেট করে ক্রোমোজোম চলে যাচ্ছে। এই কারণে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে অর্ধেক।
আবার এই শুক্রাণু যেহেতু ক্রোমোজোম সেট আছে একটা এবং ডিম্বাণু ক্রোমোজোম সেট আছে একটা, এরা যখন আবার নিজের মধ্যে মিলিত হচ্ছে, জাইগোট তৈরি করছে, তখন আবার 2 সেট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখছি। তাহলে মায়োসিসের ফলেই কিন্তু এটা সম্ভব যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা যায়। বৈচিত্র্য আনয়ন। যৌন জননশীল কোনো দুটি জীবই হুবহু একই রকম হয় না। হ্যাঁ, যেমন আমরা মানুষের মধ্যে আমরা কিন্তু যৌন জননশীল জীব। আমাদের মধ্যে আমাদের সন্তান সন্ততিদের মধ্যে আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে, কিন্তু একবারে আমার মতোই হবে বা আমার স্ত্রীর মতো হবে এরকম না, ঠিক আছে? হ্যাঁ, কিছুটা হলেও দেখা গেলো যে বৈশিষ্ট্যে পরিবর্তন আসবে। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ একজন আরেকজন থেকে বিভিন্ন বৈশিষ্ট্যে ভিন্নতর হয়। মায়োসিস প্রক্রিয়ায় গ্যামেটে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস ও ক্রসিং ওভারের কারণে পৃথিবীতে এসব বৈচিত্র্যের উৎপত্তি ঘটেছে। প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে। গ্যামেট উৎপাদন ও বংশবৃদ্ধি। ডিপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় গ্যামেট, আর গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজননের প্রক্রিয়া অব্যাহত থাকে। গ্যামেট মানে জনন কোষ। তাহলে ডিপ্লয়েড জীবে আমরা মায়োসিসের মাধ্যমে জনন কোষ তৈরি করব, আর সেই জনন কোষ বা গ্যামেট পুনরায় মিলিত হবে, মিলিত হয়ে আবার জাইগোট তৈরি করার মাধ্যমে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র হয়তো তোমরা শুনো নাই, হয়তো মেন্ডেলের নাম শুনেছো, গ্রেগর জোহান মেন্ডেল। তিনি হলেন বংশগতিবিদ্যার জনক এবং তার প্রখ্যাত দুইটা সূত্র, এটা হলো মেন্ডেলের প্রথম সূত্র আর এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের সূত্রের প্রতিপাদ্য বিষয় এখন তোমরা বললেও বুঝতে পারবে না, ওটা যখন আমরা জেনেটিক্স পড়াবো তখন আমরা এগুলো বুঝতে পারবো। তাহলে এই যে মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের যে ব্যাখ্যা মায়োসিস ব্যতীত দেওয়া সম্ভব নয়। লাস্ট বৈশিষ্ট্য যৌনক্রম। যে সকল জীবের জীবন চক্রে যৌনক্রম আছে সেখানে মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আচ্ছা, এখানে এখন যৌনক্রম বলে একটা কথা আমরা পেয়েছি। এই যৌনক্রম ওয়ার্ড, এই ওয়ার্ডটা কি কেউ জানো যে যৌনক্রম জিনিসটা কি? কেউ জানলে বলো, না জানলে আমি বলে দিই। স্যার বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তাহলে কোনো জীবের জীবন চক্রে পর্যায়ক্রমে হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশা অথবা ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশার আবর্তন। আমি আবার বলছি, কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশা অথবা ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশার আবর্তনকে যৌনক্রম বলে। আমি আরেকটু ভালো করে বুঝাই দিই। অর্থাৎ জীবন চক্রে দুইটা দশা থাকবে, একটা হলো ডিপ্লয়েড দশা আর একটা হলো হ্যাপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশাও সার্ভাইভ করবে, মানে বেঁচে থাকবে, এবং হ্যাপ্লয়েড দশারও একটা গঠন থাকবে এবং সেও সার্ভাইভ করবে, বেঁচে থাকবে। কিন্তু জীবন চক্রে দুইটা দশা দেখা যাবে, হ্যাপ্লয়েড দশাও দেখা যাবে, ডিপ্লয়েড দশাও দেখা যাবে, এবং একটা থেকে আরেকটা হবে, মানে পর্যায়ক্রমিক আবর্তন হবে। হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যাবে, আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে আসবে। হ্যাঁ, তাহলে এরকম এখন আমাদের মানুষই চিন্তা করো, মানুষ আমরা এখন আমাদের বর্তমান যে জীব দেহ, আমাদের যে দেহটা গঠিত হয়ে আছে সেটা কোন অবস্থা? হ্যাপ্লয়েড অবস্থা না ডিপ্লয়েড অবস্থা মানুষের ক্ষেত্রে? ডিপ্লয়েড অবস্থা। ডিপ্লয়েড অবস্থা। আমাদের দেহটা আমরা ডিপ্লয়েড। আমাদের দেহটা হলো ডিপ্লয়েড অবস্থা। তাহলে আমাদের যখন জনন কোষ তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে বা ডিম্বাণু তৈরি হচ্ছে, এই শুক্রাণু এবং ডিম্বাণু যদি কোনো কারণে বাইরে নির্গত হয় এবং সেই বাইরের পরিবেশে সে কি বেঁচে থাকতে পারবে? সে কি সার্ভাইভ করতে পারবে বাইরের পরিবেশে? পারবে না। কারণ না স্যার। হ্যাঁ, পারবে না, কারণ সে তার কিন্তু আলাদা মানে নাই, মানে বাইরে পরিবেশে টিকে থাকার কোনো গঠন নাই। তাই এই জন্য হলো আমাদের মানুষের ক্ষেত্রে যৌনক্রম নাই। এখন আমি যাই, কাদের স্থলে আছে যৌনক্রম? মস, ফার্ন। ফার্ন উদ্ভিদের নাম শুনেছো? ফার্ন, যেটাকে আমরা বলি ঢেঁকি শাক। জি স্যার। দেখি নাই, নাম শুনেছি। টেরিস, স্যার দেখেছি। টেরিস, ফার্ন বা ঢেঁকি শাক। তো এই উদ্ভিদের জীবন চক্রে দুটি দশা আছে। আমরা যে উদ্ভিদটা দেখি সাধারণত আমরা দেখি ইটের ফাঁকফোকরের মধ্যে বা পুরাতন হয়তো অনেক জরাজীর্ণ কোনো বাড়ি, সেখানে এরকম একটা ছোট্ট একটা গাছের মতো মনে হবে। হ্যাঁ, তো এই যে গঠনটা আমরা দেখি যে গাছের মতো বা উদ্ভিদের মতো যে গঠনটা, সেটা কিন্তু তার ডিপ্লয়েড অবস্থা, সেটা কিন্তু তার ডিপ্লয়েড অবস্থা।
আবার দেখবো যখন ওই ডিপ্লয়েড এই উদ্ভিদটা যখন দেখবো যে পাতার এই ফার্নের যে পাতা আছে পাতার নিচের দিকে বা পত্র কিনারার নিচের দিকে আমরা দেখবো কতগুলো সোরাস, আর সোরাসের মধ্যে থাকে স্পোর। সেই স্পোর গুলো যখন অঙ্কুরিত হয় এবং অঙ্কুরিত হয়ে অনেকটা হৃৎপিণ্ডাকার একটা গঠন তৈরি করে, এই গঠনটার নাম হলো প্রোথ্যালাস। হ্যাঁ, এটাও দেখা যায় যে নতুন যখন ফার্ন উৎপন্ন হচ্ছে তখন কিন্তু এই প্রোথ্যালাসটাই প্রথম সৃষ্টি হয়। তাহলে এই প্রোথ্যালাসটা আবার হলো হ্যাপ্লয়েড। এই প্রোথ্যালাসের মধ্যে আবার তোমার শুক্রাশয় থাকবে, ডিম্বাশয় থাকবে। এরা তখন আবার ফার্নের শুক্রাশয়কে বলা হয় অ্যান্থেরিডিয়াম এবং ডিম্বাশয়কে বলা হয় আর্কিগোনিয়াম। তাহলে এই এই এরা যখন আবার শুক্রাণু মনে তৈরি করবে এবং প্রোথ্যালাসের মধ্যে যখন আবার মিলিত হবে এবং জাইগোট তৈরি করবে, যে জাইগোটটা আছে সেই জাইগোটটা আবার যখন বিভাজিত হয়ে আবার ফার্ন উদ্ভিদটা তৈরি করবে। তাহলে এইভাবে মনে করো যে ডিপ্লয়েড অবস্থা আবার চলে আসবে। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে গেল, হ্যাপ্লয়েড অবস্থায় সে কিছুদিন টিকে থাকলো, আবার হ্যাপ্লয়েড উদ্ভিদটা আবার ডিপ্লয়েড উদ্ভিদকে ফিরিয়ে নিয়ে আসলো। তাহলে এইভাবে কিন্তু তাদের জীবনচক্রে আমরা দুইটা দশা দেখতে পাবো। যাদের এরকম জীবনচক্রে হ্যাঁ একটা দশা থেকে আরেকটা দশায় সার্ভাইভ করবে আবার আরেকটা দশায় ফিরে আসবে, তাদের দেহেই জনুক্রম আছে। মশে আছে, ফার্নে আছে, তারপরে আমরা দেখতে পাবো ইস্ট ইস্ট বলে একটা ছত্রাক আছে, সেখানে আছে জনক্রম। ঠিক আছে, মানুষ, গরু, ছাগল এগুলোর মধ্যে নাই জনক্রম। তাহলে আমরা মোটামুটি আজকে শেষ করলাম। এখন আমি দু তিনটা কোশ্চেন করি, দেখি কে কে পারো। আচ্ছা, চারটা ক্রোমাটিডকে একত্রে কি বলা হয়? টেট্রাড। আচ্ছা, চারটা ক্রোমাটিডকে একত্রে টেট্রাড বলা হয়, এটা ঠিক আছে। এবার আসি, একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড বাহু থাকবে? সরি, একটা ক্রোমোজোম বলছি, দুইটা। হ্যাঁ একটা ক্রোমোজোমে দুইটা, কিন্তু একটা বায়োভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড থাকবে? চারটা ক্রোমাটিড। আচ্ছা, এবার আমি আরেকটা কোশ্চেনে যাই, যে লেপ্টোটিনে 20টা ক্রোমোজোম আছে, লেপ্টোটিনে 20টা ক্রোমোজোম আছে, প্যাগোটিনে কয়টা বায়োভ্যালেন্ট হবে? 10টা। 10টা। আচ্ছা, এবার আমরা আরেকটা আসবো, যে এই যে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি যে কোণ সৃষ্টি হচ্ছে বাহুগুলোর মধ্যে, তাহলে এই কোণ সৃষ্টি হয় কোন উপপর্যায়ে? ডিপ্লোটিন। আচ্ছা, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাহুগুলো যে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করছে সেটা কোন উপপর্যায়ে? প্যাকাইটিন। আচ্ছা, কায়াজমা কোথায় দেখা যাবে, কোথায় সৃষ্টি হবে? প্যাকাইটিন। নন সিস্টার ক্রোমাটিডে। হ্যাঁ, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে আচ্ছা, লুপ কখন দেখা যাবে? লুপ যখন দুইটা কায়াজমার মধ্যে বিকর্ষণ, সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ হবে। হ্যাঁ, দুইটা কায়াজমা থাকতে হবে বায়োভ্যালেন্টে, আর সেন্ট্রোমিয়ারের মধ্যে পরস্পর বিকর্ষণ প্রবল হতে হবে, তখনই লুপ দেখা যাবে। ক্রোমোমিয়ার কোন কোন উপপর্যায়ে দেখা যায়? ক্রোমোমিয়ার লেপ্টোটিন জাইগোটিন। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য, যে নিউক্লিয়াস বায়োভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে পরিধির দিকে চলে আসে কোন উপপর্যায়ে? ডায়াকাইনেসিস। তো ঠিক আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো, ছবিগুলো হ্যাঁ ছবিগুলো প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো। আর নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আর সময় প্রায় কয়েক সেকেন্ড মতো বাকি আছে। আমরা নেক্সট ক্লাসে যাব হলো মেটাফিজিক, হ্যাঁ তারপরে এনাফিজিক, এগুলো যাবো। আর যেগুলো পড়ানো হয়েছে সেগুলো পড়তে থাকো বাসায়। তো ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে আস্তে আস্তে, আগে 60 জন বা 60-এর উপরে ক্লাস নিতাম, এখন দেখি 50 ক্লাস হচ্ছে। সবাইকে বলো যে ক্লাসগুলো ইম্পর্টেন্ট যেন